সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা টপিক, মোটামুটি 5টা টপিক থেকে আমরা অঙ্ক করব আজকে। দেখেন, সরল ও যৌগিক মুনাফা, বীজগণিতের মান নির্ণয়, লবসূচক, ভগ্নাংশ এবং লসাগু গসাগু। তো এই প্রত্যেকটা টপিক থেকে আমরা বেশ কয়েকটা করে অঙ্ক করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। তো শুরুতেই আমরা সরল ও যৌগিক মুনাফার যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে অঙ্ক করব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, শুরুতেই আমরা সরল মুনাফার একটা অঙ্ক করব। তো বলা হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এটা দশম বিসিএস এর একটা অঙ্ক, আমরা এখানে লিখে দিচ্ছি 10th বিসিএস। ওকে, তো খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে। তো সুদের হার আমাদেরকে বের করতে বলেছে, তার মানে আমরা সুদের হার বের করতে চাই, এই জায়গাটা আমরা ফাইন্ড আউট করে রাখলাম। আচ্ছা বলেন তো, সূত্র অনুযায়ী সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তার মানে আর এর মান আমরা খুঁজে বের করব। যেহেতু হার, তার মানে যেখানে আর বসবে তার নিচে কিন্তু 100 বসবে। তার মানে আর একাই বসবে না, আর সবসময় তার নিচের 100কে সাথে নিয়ে বসে। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তার মানে এখানে দুইটা শুধু তথ্য দেওয়া আছে, 8 বছর এবং সুদে আসলে 3 গুণ, এই তথ্য দুটো এখানে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের আসল হচ্ছে 100 টাকা। ওকে, আসল কত? 100 টাকা। তো বলেন তো সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ কি? আমরা বলতে পারি সুদে আসলে তাহলে 3 গুণ মানে 300 টাকা। তাহলে বলেন তো দেখি সুদ পেলাম আমরা কত টাকা? 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা আমরা সুদ পেয়েছি। তার মানে আমরা আসল বলতে পারি পি হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে 100, সুদ যেটা আই দ্বারা আমরা প্রকাশ করি অঙ্কে আই ইকুয়াল টু 200। তার মানে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি সরল মুনাফার ক্ষেত্রে, আই ইকুয়াল পি আর এন, এই সূত্রটা আমরা পাই। এখানে আই কি? আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন হচ্ছে বছর বা সময়। আচ্ছা বলেন তো এই অঙ্কটাতে বছর বা সময় কত দেওয়া আছে? 8 বছর। অর্থাৎ আমরা বলতে পারি বছর ইকুয়াল টু 8। তাহলে বলেন তো দেখি, মোটামুটি সবগুলো তথ্যই আমরা বের করতে পেরেছি এখান থেকে। এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে বা আই এর মান কত? আই হচ্ছে সুদ 200 টাকা, তাহলে 200 বসাই দিলাম। পি কত? পি আসল আমরা ধরেছি 100 টাকা, তাহলে 100 বসাই দিলাম ইন্টু আর, আর এর মান তো আমাদের বের করা প্রয়োজন। তো আমি বলেছি যেখানে আর বসবে তার নিচে অবশ্যই 100 থাকবে, তাহলে আর ভাগ 100 গুণন এন এর মান হচ্ছে 8 ইয়ার্স, তার মানে 8। তাহলে 100 ক্রস হয়ে গেল, তাহলে বা 200 ইকুয়াল 8 আর আর গুণ করলে 8 আর। তাহলে বলেন তো দেখি বা 8 আর ইকুয়াল টু 200 আমরা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এটা এইদিকে গেলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে সুতরাং আর ইকুয়াল টু উপরে 200 তার নিচে 8, কাটাকাটি করলে 8 25-এ 200। তাহলে সুদের হার কত শতাংশ? খেয়াল করে দেখেন 25%। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে সুদের হার শতকরা কত টাকা। তার মানে সুদের হার শতকরা 25 টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো এরপর যে একটু বলি, চ্যানেলের যারা নতুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটাও। তো বারবার আসে কিন্তু এই ধরনের অঙ্ক, খুবই সহজ অঙ্ক কিন্তু বারবার আসে। তাহলে মূলধন কত বের করতে বলেছে? তার মানে পি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা তো জানি সূত্র কি, আই ইকুয়াল টু পি আর এন। এখানে কি কি আছে বলেছে? শতকরা 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার, তার মানে আর এর মান আছে 5%। ওকে, তাহলে 20 বছরে তাহলে এন এর মান আছে 20 ইয়ার্স, সুদে আসলে 50,000 টাকা। আচ্ছা বলেন তো দেখি, সুদে আসলে যদি 50,000 টাকা হয় তার মানে পি প্লাস আই, এটার মান দেওয়া আছে 50,000। খেয়াল করে দেখেন ভালো করে, শুধু সুদ বলেনি কিন্তু, বলেছে সুদে আসলে 50,000 টাকা, তার মানে পি প্লাস আই এর মান দেওয়া আছে 50,000। এখন এই অঙ্কটাতে সরাসরি আয়ের মান থাকলে আমরা কিন্তু অঙ্কটা বের করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু সরাসরি আয়ের মান দেওয়া নাই, পি প্লাস আই দেওয়া আছে, তাই আমি পি প্লাস আইয়ের মান বসানোর জন্য এর সাথে একটা পি সংযুক্ত করলাম। যেহেতু এর সাথে পি সংযুক্ত করেছি, হিসাব অনুযায়ী ইকুয়াল চিহ্ন রয়েছে মাঝখানে, তাহলে এর সাথেও একটা পি সংযুক্ত করব। সাথে সাথে এটা কিন্তু সুদ আসলের সূত্র হয়ে যাচ্ছে। মনে রাখেন পি প্লাস আই মানে কিন্তু সুদ আসল। তাহলে এটা
কে আমরা এ দ্বারা প্রকাশ করি, আসলে এ মানে সুদাসল, এটাও কিন্তু একটা নতুন সূত্র। তাহলে পি যদি আমরা কমন নেই কি থাকে, 1 থাকে, এখান থেকে আমরা নিলাম প্লাস পি কমন চলে গেছে আর এন থাকে, মনে রাখবেন এটা হচ্ছে আমাদের সুদাসলের সূত্র সরল সুদের ক্ষেত্রে। এইভাবে আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করি। তো এখন এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে এ এর মান 50,000, তাহলে আমি বসালাম এ এর মান 50,000 ইকুয়াল পি কত, পি এখানে তো দেওয়া নেই, তাহলে পি বের করতে বলেছে তাই না, পি তো বের করতে বলেছে, তাহলে পি থাকলো, তাহলে 1 বসালাম প্লাস আর এর মান কত, আর হচ্ছে 5%, তাহলে 5% মানে উপরে 5 তার নিচে 100, আর ইন্টু এন এর মান কত, এন এর মান 20 বছর, তার মানে 20 দেওয়া আছে, বসালাম 20। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 দ্বারা যদি 100কে কাটি, 5 বেশি 100, 20 যদি কাটি থাকে 1। তাহলে বলেন তো দেখি বা কি বলতে পারি, এইদিকে থাকে 50,000 ইকুয়াল টু এইদিকে থাকে 1 আর 1 2, তার মানে 2p, তাহলে 2p। তাহলে সুতরাং p ইকুয়াল টু কত, 50,000কে 2 দিয়ে ভাগ করলে 25,000। দেখেন কত দ্রুত আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 25,000, তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। তো এবার আমরা চক্রবৃদ্ধির একটা অঙ্ক করব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, চক্রবৃদ্ধি মূলধন বের করার হচ্ছে অঙ্ক। এটা বলা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। আমরা চাইলে চক্রবৃদ্ধির সরাসরি সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কটা করতে পারি, অথবা আমরা যদি মনে করি যে ম্যানুয়ালি আমরা অঙ্কটা করব সেটাও করতে পারি। তো আমি আজকে ম্যানুয়ালি আপনাদের করে দেখাচ্ছি। তাহলে কত পার্সেন্ট সুদের হার, 10%, কত টাকা, 8,000 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তার মানে 8,000 টাকা যদি আমি 10% সুদে 3 বছরের জন্য রাখি, তাহলে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে সেটাকেই বোঝায় চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমি 8,000 টাকা, 8 দিয়ে 3টে শূন্য, 10% সুদ, তাহলে 10 ভাগ 100, কাটাকাটি যদি আমরা করি এই শূন্য, তাহলে থাকে 800 টাকা। তার মানে আমি প্রথম বছরে 800 টাকা সুদ পেয়েছি। ওকে, এটা কিন্তু প্রথম বছর। এবার দ্বিতীয় বছরে আমার কিন্তু সুদ এবং আসল দুটোই হয়েছে 8,000 আর 800, 8,800। তাহলে এবার দ্বিতীয় বছরের সুদটা আমাকে 8,800-র উপর বিবেচনা করতে হবে, তাহলে 10% মানে উপরে 10 তার নিচে 100, তাহলে এই শূন্য ক্রস, এই শূন্য ক্রস, তার মানে 880 টাকা আমি সুদ পেয়েছি দ্বিতীয় বছরে। এবার আসেন আগের বছরের 8,800 টাকা আর এই বছরের 880 টাকা, এই দুটো যোগ করলে যেটা হবে এটা আমার দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে শূন্য দিয়ে দিলাম, 8 শূন্য, তাহলে 8 দিয়ে দিলাম, তাহলে 8 আর 8-এ 16, 6 হাতে 1 হচ্ছে 8 আর 1-এ 9, তাহলে 9,680। তাহলে এটার উপর আবার 10% হবে আমার, তাহলে তৃতীয় বছর এটা, তাই না। তাহলে 10% মানে 10 ভাগ 100, তাহলে 0,000 ক্রস, তাহলে 968 হচ্ছে আমাদের হচ্ছে এটার সুদ। তাহলে আমরা কত বলতে পারি, 9,680। আমি একটু অন্য কালার ব্যবহার করছি, তাহলে 9,680, আর এখানে সুদ পেয়েছে 968, তাহলে 968, তাহলে কত থাকলো 8, 8 6 14, 4 হাতে 1, 9 6 15, আর 1 16, 6 হাতে 1, 9 আর 1 10, তার মানে 10,648 টাকা। তাহলে কোথায় রয়েছে আমরা দেখি, 10,648 ক নম্বরে রয়েছে। এক্স্যাক্টলি ক নম্বর অপশনটাই আমাদের সঠিক অপশন। ঠিক আছে, তো এ পর্যায়ে একটু বলি, অনলাইনে আমি চাকরির গণিত আপনাদেরকে পড়াই। যদি আমার কাছে অনলাইনে আপনারা চাকরির গণিত পড়তে চান একেবারে জিরো থেকে, মানে বেসিক থেকে, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। পিডিএফ শিট, মডেল টেস্ট এবং অন্যান্য যত ধরনের হচ্ছে সুবিধা আছে সবগুলোই আপনারা এখানে পাবেন। ক্লাস হবে জুম অ্যাপে, লাইভ ক্লাস, মোটামুটি 60± ক্লাস হয় আমাদের একটা ব্যাচে, এবং মোট 33টা চ্যাপ্টার ছোট বড় মিলিয়ে আমরা নিয়ে থাকি। তো যারা গণিত প্রস্তুতি নিতে যাচ্ছেন অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা হচ্ছে সিরিয়াস না তারা কখনোই যোগাযোগ করবেন না আমার সাথে। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে, এম এর মান কত হলে x² + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে। ওকে, তো এখানে আমরা যদি অঙ্কটা একটু তুলি তাহলে দেখেন এখানে কি কি দেওয়া আছে, x² আছে, প্লাস x আছে, মাইনাস m আছে। বলা হচ্ছে m এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো আমরা পূর্ণ বর্গ বলতে কি বুঝি সেটা ডান দিকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আমি যদি বলি 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কিন্তু আমি ভুল কিছু বলিনি। কেন? কেননা 25 মানে 5-এর উপরে স্কোয়ার, 5 5 গুণ করলে 25 হয়। একইভাবে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 4-এর উপরে স্কোয়ার করলে 16 হয়।
100 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়। তার মানে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে গঠিত হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু যেহেতু এটা একটা রাশি, তো রাশি পূর্ণবর্গ আমরা নির্ধারণ করতে পারি দুইভাবে। সেটা কিভাবে? a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ প্লাস বি কয়টা আছে? দুইটা। তার মানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারকে পূর্ণবর্গ বলতে পারি। এখন এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা চাইলে এই কোনো একটা রাশিকে পূর্ণবর্গ বানাতে পারি। কিন্তু রাশিকে কোনো সংখ্যা মানে কোন সংখ্যা ধরে পূর্ণবর্গ করতে হবে সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা দ্বারা আমরা পূর্ণবর্গটা প্রকাশ করতে পারি। সেটা কি? সেটা একটু বলি যে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 বানাতে পারি, তাহলে আমরা বলবো যে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হয়েছে। কিন্তু আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো বুঝলেও এটা অনেকেই বুঝতে পারছেন না যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এখানে বি এ সি এগুলোর মান আমি পাবো কই, তাই না? তো মনে রাখেন এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এখান থেকে এসেছে। ভালো করে মনে রাখবেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এখান থেকে এটা এসেছে। এটা কিন্তু রাশি না, এটা একটা সমীকরণ। যেহেতু ইকুয়াল 0 রয়েছে, এটা একটা সমীকরণ। তবে এখানে যেহেতু ইকুয়াল 0 নেই, তাই আমরা এটাকে রাশি বলতে পারি। তো খেয়াল করে দেখেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আদলে যদি আমরা তৈরি করতে পারি একটা জিনিসকে, তাহলে সেখানকার এইটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা রাশিটাকে পূর্ণবর্গ বানাতে পারি। তো এটা আমরা কিভাবে প্রয়োগ করব এই অঙ্কটার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটু ভালো করে আপনারা নজর দেন এখানে। সেটা হলো যে এই রাশি যদি আমরা 0 ইকুয়াল 0 বাদ দেই এখান থেকে আমরা এইটা সরাসরি এর উপরে লিখে দেব। কিভাবে লিখব? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম। ওকে, এটার উপরে আমরা এটা লিখে দিলাম। এখন এই আদলে আমরা যদি দেখি এটাকে, এক্স স্কোয়ার মিল আছে, কিন্তু এক্স এর জায়গা এ এর জায়গায় এখানে কিছুই নেই, তাই আমরা 1 ধরে নিব। এক্স স্কোয়ার মানে 1x স্কোয়ার। এখানে এক্স এক্স মিল আছে, কিন্তু বি এর জায়গায় কিছুই নেই, তার মানে এক্স এর সামনে আমরা কি ধরে নেব বলেন তো দেখি? আমরা এক্স এর সামনে 1 ধরে নেব। তো আমি লেখাটা একটু আরেকবার লিখছি। তার মানে আমরা এখানে 1x এভাবে বিবেচনা করতে পারি জিনিসটাকে, ঠিক আছে? তার মানে আমি এক্স এক্স মিলালাম আর বি এর জায়গায় 1। তার মানে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 1 এবং বি ইকুয়াল টু 1 চিহ্ন সহ। কিন্তু দেখেন এটা +1, এটাও কিন্তু +1। কিন্তু সি এর জায়গায় দেখেন কোনো এক্স নেই, শুধু এম রয়েছে। তার মানে এখানে যা আছে তাই, অর্থাৎ সি ইকুয়াল মাইনাস এম। তাহলে সি ইকুয়াল কি হবে? মাইনাস এম। যখন কোনো একটা সংখ্যা থাকে, ধরেন এরকম সংখ্যা থাকে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস ধরেন 6, এরকম যদি সংখ্যা থাকে, তাহলে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, এটা হচ্ছে সির মান। তাহলে এ মানে তখন 2 হবে, বি মানে তখন 5 হবে, আর সি মানে তখন 6 হবে চিহ্ন সহ। যেহেতু প্রত্যেকটাই প্লাস, তাই এগুলো প্লাস হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে আমি কিন্তু একটু ডিটেইলস আলোচনা করছি যাতে আপনারা বুঝতে পারেন। আসলে আমি তো তাড়াতাড়ি করে দিতে পারি, কিন্তু তখন হবে কি আপনারা হয়তো নাও বুঝতে পারেন অঙ্কটা। তাহলে এই রাশি থেকে আমরা এইটাকে মেলানোর চেষ্টা করব। এখন আমরা লিখব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বলেন তো দেখি বি কত? বি হচ্ছে এখানকার 1। তাহলে 1 এর উপর স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এ কত? এ মানে 1, ইন্টু সি কত? সি মানে হচ্ছে মাইনাস এম, প্রত্যেকটাই ইন্টু অবস্থায় আছে, ইকুয়াল টু 0। তাহলে হবে 1 মাইনাস মাইনাসে মাইনাসে কত? প্লাস 4m ইকুয়াল টু 0। তাহলে বলেন তো 4m ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এই 1 ওইদিকে গেলে -1 হয়ে যায়। তার মানে সুতরাং m ইকুয়াল টু হবে মাইনাস উপরে 1, তার নিচে কত? 4 হয়ে যাচ্ছে। তার মানে -1/4, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অপশনটা রয়েছে, ডি নাম্বার যে অপশনটা, সেটাই হচ্ছে আমাদের রাইট অপশন। তাহলে নিঃসন্দেহে আমরা এটা দাগিয়ে দিতে পারি যে ডিটাই বা ঘ নম্বরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একই ধরনের অঙ্ক। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে পি এর মান কত হলে 64 প্লাস 4x স্কোয়ার মাইনাস px একটি পূর্ণবর্গ হবে। ওকে, তো আমরা এই অঙ্কটাকে আমরা সূত্রের আদলে সাজাতে পারবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে কিন্তু আমরা এটাকে সাজাতে পারবো। বিধায় এই অঙ্কটা করা আমাদের জন্য কিন্তু সহজ। আমরা অঙ্কটা তোলার সময় একটু সাজায় লিখব 4x স্কোয়ার
মাইনাস পি এক্স প্লাস 64। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আদলে আমরা এটাকে সাজিয়েছি। তাহলে বলেন তো দেখি 2x তার উপর হোল স্কোয়ার করলে এ স্কোয়ার হয় কিনা? অবশ্যই, মাইনাস দিলাম। আর এই প্লাস 64কে আমি 8-এর উপর স্কোয়ার করে 64 বানাতে পারি। তার মানে আমি এ বানালাম আর এটাকে বি বানালাম। তাহলে আমি কি করতে পারি? তাহলে এ স্কোয়ার হয়েছে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। খেয়াল করে দেখেন, এই যে 2 এটা এ আর এটা বি। তার মানে বলেন তো দেখি এটা এখন এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ 2x মাইনাস 8 তার উপর হোল স্কোয়ার এই আদলে লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, যেটা এটার মতো। তার মানে পূর্ণবর্গ হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পি তো এখানে ছিল, পি এর মান কত হলে? আচ্ছা বলেন তো দেখি, এক্স আগে থেকেই ছিল, এই জন্য আমরা এখানে এক্স নিয়েছি। এই লাইনটা খেয়াল করেন আপনারা, এই লাইন থেকে অ্যান্সার আসবে। তাহলে এক্স আগে থেকেই ছিল, আমরা এক্স এক্স বাদ দিতে পারি। মাইনাস আগে থেকে ছিল, মাইনাস আছে। কিন্তু পি এর জায়গায় পি নেই, আছে কত? 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তার মানে মাইনাস, মানে এইটা মাইনাস তো আগে থেকেই আছে, ওই জন্য মাইনাস আর উত্তরে আসবে না। কিন্তু পি এর জায়গায় অতিরিক্ত এসেছে 2 দুগুণ 4, 4 8 32, তার মানে 32 এসেছে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো নিশ্চয়ই এই অঙ্কটা বুঝেছেন। তবে একটু আগে আমি যে অঙ্কটা করে দিলাম ওটার ধাঁচ আলাদা ছিল। কেন? কেননা ওখানে কিন্তু 64 বা 36 বা 49 বা 100 এরকম কোনো সংখ্যা, বর্গ সংখ্যা ছিল না, ওখানে কিন্তু এম ছিল। এই জন্য ওটা আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটা দ্বারা করেছি। ঠিক আছে? তবে অঙ্ক দেখে বুঝতে হবে যে কোনটা কোনভাবে হবে। এটাই কিন্তু দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে আপনারা বুঝতে পারবেন যে কখন আমি কোন রুলটা ফলো করব। ঠিক আছে? তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আমরা কিন্তু পূর্ণ বর্গের এই ধরনের অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা কিভাবে করতে হয়। তাহলে আমরা একটু অঙ্কটা তুলি। 4x স্কোয়ার মাইনাস 20x বলা হচ্ছে এইটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আমরা একটু দেখি যে 2x তার উপর হোল স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার হয়ে গেল, মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে 2x বসাচ্ছি ইন্টু বি, এখানে কত বসালে এটা গুণ করলে 20x হয়। তাহলে 2 দুগুণ 4, এখানে যদি আমি 5 বসাতে পারি তাহলে 4 5 20, তার মানে এটা আর এটা এই দুটো দিয়ে মিল হয়ে যাবে। কিন্তু এখানে তো হচ্ছে 5 আমরা নিয়ে এসেছি, তার মানে বি এর মান 5 নিয়ে এসেছি, এই জন্য প্লাস বি স্কোয়ার মানে 5 এর উপর স্কোয়ার করে দিব। তার মানে খেয়াল করে দেখেন এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, অর্থাৎ 2 দুগুণ 4, 4 5 20, তার মানে মাইনাস 20x, আর এটা 2 দুগুণ 4x স্কোয়ার। কিন্তু এই জিনিসটা অতিরিক্ত আমরা নিয়ে এসেছি, কত? 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার মানে কত? 25। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 4x স্কোয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আমরা একটু অ্যান্সারটা ট্রাই করি। এক্স্যাক্টলি 25 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখেন এর আগে 3টা আমরা এক ধরনের অঙ্ক করেছি, এবার আমরা একটু ভিন্ন ধর্মের বীজগণিতের অঙ্কে চলে যাচ্ছি। খুবই সহজ এই অঙ্কটা, কিন্তু বারবার আসে কিন্তু এই ধরনের অঙ্ক। বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল টু 10 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত? তো আমরা ডিটেলস মেথডেও অঙ্কটা করব, পাশাপাশি শর্টকাট মেথডেও আপনাদেরকে করে দেখাবো যে কত দ্রুত এমসিকিউ টাইপের পরীক্ষায় আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। তাহলে কি দেওয়া আছে? আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল টু দেওয়া আছে 10। মান বের করতে বলেছে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, এটার মান কত, তাই না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। কখন 4ab হয়, কখন 2ab হয়, এই সম্পর্কে যদি কনফিউশন থাকে তাহলে আপনারা বীজগণিতের সূত্র সম্পর্কিত ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, তো এবার আসেন আমরা মান বসাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে 7 এর উপরে স্কোয়ার, তাহলে 7 এর উপরে স্কোয়ার বসালাম, মাইনাস 4 ইন্টু এ বির মান কত? 10, তাহলে 10 বসালাম, তাহলে 7 7 49 মাইনাস 4 10 40, তাহলে সঠিক উত্তর কত? 9 বা 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন ক নম্বর অপশনটা রাইট। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা নেক্সট অঙ্কে এবার আমরা শর্টকাট মেথডে চলে যাচ্ছি। তো এবারে দেখেন শর্টকাট মেথড যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা একটা জিনিস করব যে আমি এটা মুছে দেই আগে, যেহেতু দেওয়া আছে এ প্লাস বি এর মান 7 আর এ বি এর মান 10, আর বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটার মান। তো আমরা যদি এ আর বি এর মান বের করতে পারি তাহলে এটা মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। তো খেয়াল করে দেখেন এখানে এ প্লাস বি 7 আর এ বি 10। আচ্ছা বলেন তো
দুটি সংখ্যা গুণ করলে 10 হয় কত কত? প্রথমেই মাথায় আসে 5 গুণন 2 মানে 5 2 10। আচ্ছা বলেন তো 5 আর 2 যোগ করলে কি 7 হয়? হয়। তার মানে 5 আর 2 এর ক্ষেত্রে এই দুটো কন্ডিশনই ফুলফিল করে, এই জন্য একটা 5 আর একটা 2 আমরা বলতে পারি। তাহলে এর মান 5 আর বি এর মান 2। যেহেতু এ হচ্ছে মানে প্রথমে আছে ওই জন্য বড়টা দিলাম, আর বি হচ্ছে পরে আছে ওই জন্য ছোটটা দিলাম। তা আপনারা মুহূর্তের মধ্যে এবার এটা বের করে ফেলতে পারেন। তাহলে 5 - 2, যেহেতু এর মান 5 আর বি এর মান 2, তার উপর হোল স্কোয়ার। তার মানে 5 থেকে 2 গেলে কত? 3, 3 এর উপর স্কোয়ার মানে 9। তাহলে মুহূর্তের মধ্যে আপনারা অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন। আসলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও আপনি অঙ্কটা করতে পারেন, তবে আমার মনে হয় এটাও জানা থাকা দরকার যেন আপনি যে কোনোভাবে পরীক্ষার হলে সলিউশন করে ফেলতে পারেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, a + b = 7, a² + b² = 25 হলে a b এর মান কোনটি? তো এটাও সহজ অঙ্ক। তো আমরা এই অঙ্কটা চাইলে হচ্ছে এটা দিয়ে ধরে করতে পারি, এটা দিয়েও ধরে করতে পারি। তো কিভাবে? আমরা দেওয়া আছে লিখে এটা লিখব যে a² + b² = 25। আচ্ছা বলেন তো a² + b² এর কয়টা অনুসিদ্ধান্ত জানি আমরা? মোটামুটি 3টা অনুসিদ্ধান্ত জানি। সে 3টা কি কি? সে 3টা হচ্ছে, আমি একটু লিখে দেই, যদিও অঙ্কটা একটু বড় হয়ে যাবে। a² + b² এর কি কি অনুসিদ্ধান্ত আছে আপনারা একটু ভালো করে দেখেন। আমি 1 নাম্বার দিচ্ছি। এটা সমান আমরা কি লিখতে পারি? a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখতে পারি। এটার অনুসিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটাই। 2 নম্বর আমরা কি লিখতে পারি? a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটার অনুসিদ্ধান্ত এটাও। আর 3 নম্বরে আমরা লিখতে পারি যে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, এটাও আমরা লিখতে পারি। এটা 3 নম্বর অনুসিদ্ধান্ত। ওকে, তো এই 3টা অনুসিদ্ধান্তের মধ্যে কোনটা প্রয়োগ হবে সেটা মানের উপর ডিপেন্ড করবে। এ বি এর মান বের করতে বলেছে, সেটা থাকতে হবে, আর a + b দেওয়া আছে সেটাও থাকতে হবে। যেহেতু a² + b² এর সূত্র অনুসিদ্ধান্ত আমি প্রয়োগ করছি, তাহলে a + b কোথায় আছে? 3টার মধ্যে এখানে আছে, কিন্তু এখানে a - bও আছে, এটা তো আর এখানে নেই, তাই না? তাহলে এটা হবে না। এবার দেখেন a - b আছে এখানে, কিন্তু মান বের করতে হবে, এখানে a + b এর মান দেওয়া আছে, তার মানে এটাও হবে না। থাকলো বাকি এটা, তার মানে এটাই হবে। তাহলে খেয়াল করেন এখানে a + b আছে যার মান 7, আর এখানে ab আছে যেটা বের করতে হবে। এইভাবে ডিসিশন নিতে হয় যে কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে মান নির্ণয়ের অঙ্কের সময়। তাহলে বা আমরা লিখতে পারি a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab = হচ্ছে 25। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 7। তাহলে 7 উপর স্কোয়ার মানে 49 মাইনাস 2ab = হচ্ছে 25। তাহলে বলেন তো দেখি মাইনাস 2ab = 25 মাইনাস 49 হবে কিনা? অবশ্যই। এই যে এই দিকের প্লাসটা এই দিকে আসলে মাইনাস হচ্ছে, তাহলে বা মাইনাস 2ab = 25 আর 49, এটা যদি বিয়োগ করি তাহলে -24, মাইনাস মাইনাস ক্রস, সুতরাং ab এর ভ্যালু হচ্ছে 12 মানে 12। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এবারে আপনারা কিন্তু এই অঙ্কটা করতে পারবেন। বলা হচ্ছে x + y = 7, xy = 10 হলে x - y হোল স্কোয়ার এর মান কত? তাহলে অবশ্যই অঙ্কটা আপনারা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন, কেননা এই ধরনের অঙ্ক আমি কিন্তু করে দিয়েছি আপনাদের কয়েকটা। b এর মান কত হলে 16a² - ab + 49 রাশিটি পূর্ণবর্গ হবে? তো এটা আমি করে দিচ্ছি না, আপনারা করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, p এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে? তো এই আদলে একেবারে হুবহু এরকমই একটা অঙ্ক আমি করে দিয়েছি, তো এটা আর আমি করছি না, আপনারা করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে a + b + c = 6 ও ab + bc + c = 11 হলে a² + b² + c² = কত? ঠিক আছে, তো এই অঙ্কটা যদি আপনারা সলিউশন করতে যান তাহলে খেয়াল করে দেখেন কি লিখবেন। দেওয়া আছে, কি দেওয়া আছে? a + b + c = 6 দেওয়া আছে। এরপরে আর কি দেওয়া আছে? ab + bc + ca = 11 দেওয়া আছে, এবং মান বের করতে বলেছে a² + b² + c² = হোয়াট? এটার। তো আমরা এটার সূত্র সরাসরি লিখতে পারি। সূত্রটা কি? 3 চলকের ক্ষেত্রে a + b + c তার উপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে a² + b² + c² + 2 ab + bc + ca, এটা আমরা বলতে পারি। তো এখানে খেয়াল করে দেখেন এটার মান দেওয়া আছে 6, তাহলে 6 এর উপর স্কোয়ার হলো
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান আমাদের বের করতে হবে, তো যেটা আছে সেটাই রাখলাম, প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এটার মান কত 11, তাহলে আমরা 2 ইন্টু 11 এভাবে বলতে পারি। তাহলে 6 6 36 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 11 দুগুণ 22। তাহলে বলেন তো 22 যদি এদিকে আসে তাহলে 36 থেকে 22 বিয়োগ হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 22। তাহলে কত হচ্ছে? সুতরাং এটার মান আমাদের হবে 36 থেকে 22 গেলে 4 আর এখানে 1, তার মানে 14 বা 14। তার মানে অবশ্যই খ নম্বর যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? তো একটু আগেই আমি এই ধরনের একটা অঙ্ক করে দিলাম, আপনারা নিশ্চয়ই এটা করতে পারবেন। তো এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, লগের একটা অঙ্ক, এটা খুবই সুন্দর একটা অঙ্ক। বলা হচ্ছে লগ বেজ হচ্ছে এক্স 1/9 ইকুয়াল -2 হলে এক্স এর মান কত? এখানে সলিউশন করে দেওয়াই আছে, তো আমি একটু আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো অঙ্কটা আপনারা প্রথমে তুলবেন। কি দেওয়া আছে বলেন তো দেখি? দেওয়া আছে লগ বেজ হচ্ছে এক্স, অর্থাৎ এই লগের নিচে এখানে আছে এক্স এবং লগ বরাবর আছে 1/9 ইকুয়াল কত? -2 হলে কার মান কত? এক্স এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বা আমরা এক্স এর ভ্যালু বের করতে গেলে কি করব? লগ তুলে দিব। লগ তুলে দিলে হবে কি, এই 1/9 -2 এর জায়গায় যাবে আর -2 এই 1/9 এর জায়গায় চলে আসবে। তাহলে এক্স, তাহলে 1/9 এর জায়গায় -2 চলে আসলো ইকুয়াল -2 এর জায়গায় 1/9 চলে গেল। এইভাবে তারা পরস্পর স্থান পরিবর্তন করবে। আচ্ছা বলেন তো এক্স টু দি পাওয়ার -2 মানে এক্স ইনভার্স যদি এইভাবে থাকে তাহলে 1/x² আমরা লিখতে পারি কিনা? অবশ্যই পারি। আর এখানে 1/9 থাকে, তাহলে আমরা আর গুণ বা বজ্রগুণ করবো, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বলেন তো দেখি, বা x² দ্বারা 1কে গুণ করলে কি হয়? x² ইকুয়াল 1 দ্বারা 9কে গুণ করলে কি হয়? 9। তাহলে বা x ইকুয়াল টু কি হচ্ছে? √9। কেন? কেননা বামের স্কোয়ার ডানে গেলে রুট হয়, তাহলে সুতরাং x ইকুয়াল টু √9 মানে কত? 3। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে? 0.1 গুণন 0.01 গুণন 0.001 বলা হচ্ছে নিচের 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর। তা আমরা অঙ্কটা একটু তুলি। 0.1 গুণন 0.01 গুণন 0.001। এই অঙ্কটা করার গতানুগতিক যে পদ্ধতি রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমি দশমিক তুলে দিয়ে নিচে একটা 1, 1-এর জন্য একটা 0, গুণন দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2টো 0, গুণন দশমিক তুলে দিয়ে একটা 1, 3 ঘরের জন্য 3টে 0। ওকে, এটা হচ্ছে গতানুগতিক ওয়ে। 1 1 1, 3টা 1 গুণ করলে 1, আর নিচে 1-এর পরে কয়টা 0? 1 2 3 আর 3 6, তাহলে 3টা আর 3টা 6টা 0। এখন অ্যান্সার তো আর 1 ভাগ এই একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 ভাগ 10 লক্ষ এই আদলে নেই, তাই না? তাহলে আমাদের এখন ভাগ করতে হবে কত দ্বারা কতকে? 10 লক্ষ দ্বারা 1কে। তাহলে আমরা যদি 10 লক্ষ দ্বারা 1কে ভাগ করতে যাই, খেয়াল করে দেখেন 10 লক্ষ ভাগ 1, তাহলে এই দিকে দশমিক দিতে হবে। তাহলে 3 3 6টা, ঠিক আছে। তাহলে ভাগ যেহেতু যায় না, দশমিক দিয়ে একটা 0 নিব, আর একটা 0 নিয়ে আর একটা 0 নিব, এইভাবে নিতেই থাকবো যতক্ষণ না ভাগ যাচ্ছে, তাই না? এইভাবে নিতেই থাকবো। এইভাবে নিতে নিতে আমরা দেখতে পাবো যে এখানে কয়টা 0 হবে? এখানে 1 2 3 4 5টা 0 হবে। 5টা 0 হওয়ার পরে তারপরে ভাগ যাবে এটাকে। তাহলে আমরা এখানে মোটামুটি 5টা 0 1 2 3 4 5 6, তার মানে এবারে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটু স্পেসিফিকভাবে আপনাদের বিষয়টা বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে কি করলাম? 10 লাখ দ্বারা 1কে ভাগ করব, এই যে জিনিসটা। তাহলে 10 লক্ষ দ্বারা 1কে ভাগ করলে দশমিক দিয়ে একটা 0 বসাবো, ভাগ যায় না। একটা 0 দিয়ে আর একটা 0 বসাবো, ভাগ যায় না। আর একটা 0 দিয়ে আর একটা 0 বসাবো, তবুও ভাগ যায় না। আর একটা 0 দিয়ে আর একটা বসাবো, এখনও ভাগ যায় না। এভাবে আর একটা 0 দিয়ে আর একটা 0 বসাবো, ভাগ যাচ্ছে না। আর একটা 0 দিয়ে আর একটা 0 বসাবো, এইবার ভাগ যায়। তাহলে যেহেতু 10 লাখ হয়েছে, এখানেও 10 লাখ, তাহলে 10 লক্ষ 1 দ্বারা গুণ করলে 10 লক্ষই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে দেখেন ভাগ প্রসেসটা এবার কমপ্লিট, ঠিক আছে। তাহলে দশমিক 5টা 0 1, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন ঘ নম্বর অপশনটা। তো এইবার আসেন, আমি এবার আপনাদের সাথে মানে শর্টকাট যে মেথডটা সেটা একটু আলোচনা করছি। বলেন তো দশমিকের পর কয় ঘর? 1 ঘর। দশমিকের পর কয় ঘর? 2 ঘর। দশমিকের পর কয় ঘর? 3 ঘর।
তাহলে দশমিকের পর 3 2 5 একে 6 ঘর হবে, তাহলে আমরা দিতে পারি দশমিকের পর 6 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। 1 1 1 গুণ করলে কত হয় 1, আর এইদিকে আমরা 5টা শূন্য দিয়ে দিব। এইভাবে আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটা সলিউশন করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে ঘ নম্বরটা সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, 125 √5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 হলে x এর মান কত? তাহলে 125 আমরা দিয়ে দিব, দেওয়ার পরে আমরা √5 তার উপর টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 এটা আমরা লিখব, বলা হচ্ছে x এর মান কত। তাহলে এখানে মানটা বের করার জন্য আমরা করব কি, 125কে আমরা 5 এর উপর কিউব এটা বানাতে পারি, ইনটু এই যে 5 এর উপর হচ্ছে এই যে রুট আছে, তাই না, তার মানে আমরা 5 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তার উপর কে আছে 2x আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2xটা লিখে দিব। আমরা জাস্ট কি করলাম, সরি এখানে 1 আছে, আমরা 1টা লিখে দেব। কি করলাম, √5কে আমরা 5 টু দি পাওয়ার হাফ বানালাম। তাহলে বা 5 এর উপর কিউব আছে থাকলো, ইনটু বলেন তো পাওয়ার পাওয়ার গুণ হবে কিনা, তার মানে গুণ হলে 2x উপরে চলে যায়, 2 2 ক্রস, তার মানে 5 টু দি পাওয়ার x থাকে, 1 দ্বারা x কে গুণ করলে x ইকুয়াল হচ্ছে 1। তাহলে 2 5 এর মধ্যে বা আমরা একটা 5 নিতে পারি, যোগ গুণ থাকলে যোগ হয়, তার মানে 3 + x ইকুয়াল এখানে 1 মানে আমরা 5 টু দি পাওয়ার 0 নিতে পারি। তাহলে 5 5 বাদ, তাহলে বা 3 + x ইকুয়াল টু কত হবে 0। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে, এই 3 এইদিকে গেলে -3 হয়ে যাচ্ছে, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করি। সূত্রটা কি বলেন তো দেখি। সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, আমরা একটু লিখি, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে বা একটি সংখ্যা কি, একটি সংখ্যা এখানে বলা আছে 275, তাহলে 275 ইন্টু অপর সংখ্যাকে আমরা x ধরে নিলাম, ইকুয়াল যেহেতু অপর সংখ্যাটা বের করতে বলেছে, লসাগু কত, লসাগু হচ্ছে 7700 আর গসাগু 11, তাহলে আমরা দিলাম 7700 ইন্টু হচ্ছে 11। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, উপরে 7700 ইন্টু 11, তার নিচে কত, তার নিচে হচ্ছে 275। এখন আমরা যদি কাটাকাটি করি 11 দ্বারা, তাহলে 11 2 22, 23 24 25 26 27 থাকলো 5 55, 5 11 55, তাহলে 25 আসলো। 25 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 3 25 75, 76 77 2 আসলো, তাহলে 200 থাকলো। তার মানে আমরা যদি 25 দ্বারা ভাগ করতে যাই, তাহলে এখানে একটা 0 দিয়ে 8 25-এ 200 মেলাতে হবে, তার মানে 308, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা, 308 আমাদের খ নম্বর বা বি নম্বরে রয়েছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়, লসাগু করে। তাহলে কার কার লসাগু, 10, এরপর রয়েছে 15, এরপর রয়েছে 20 এবং এরপর রয়েছে 25, এরা প্রত্যেকেই কিন্তু সেকেন্ড। তো আমরা যদি এর লসাগু করি, আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি, কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা, 5 2 10, 15 15 থাকলো, 10 2 20, 15 আছে, 15ই থাকলো। আবার 5 দ্বারা ভাগ যায়, 5 1 5, 3 5 15, 5 2 10, আবার 3 5 15। এবার 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 1 3, 2 2 থাকলো, আবার 3 1 3। তাহলে কত কত গুণ করব, 2 গুণন 5 গুণন 3 গুণন 2, তাহলে 5 2 10, 3 10 30, 30 2 60, তাহলে কত হয় 60, মানে 60 সেকেন্ড। কিন্তু যেহেতু অঙ্কে সবগুলোই কি ছিল, সেকেন্ড, এটাও সেকেন্ড সেকেন্ড সবগুলোই সেকেন্ড ছিল, তাই না, 15 সেকেন্ড, এটাও সেকেন্ড, তার মানে আমাদের 60 সেকেন্ড আসলো। আমরা যদি দেখি 60 সেকেন্ড অ্যান্সারে রয়েছে, তাহলে সেটাই দাগাবো, আর যদি দেখি না 60 সেকেন্ড অ্যান্সারে নেই, তাহলে আমরা সেটা দাগাবো না। ঠিক আছে, তো খেয়াল করে দেখি এখানে 60 সেকেন্ড কিন্তু কোথাও নেই, তার মানে আমরা আরেকটু চেক করে দেখি যে আমাদের এখানে কোথাও ভুল হয়েছে কিনা। ওকে, আমরা বুঝতে পেরেছি যে কোথায় ভুলটা হয়েছে। এই 25-এর জায়গায় আমরা 15 লিখেছি, এই জায়গায় কিন্তু প্রবলেমটা আমাদের হয়েছিল। তো আমরা আরেকবার করি, 10 আছে, 15 আছে, 20 আছে আর 25 আছে। তাহলে শুরুতে কত দিয়ে যাবে, সবচেয়ে ছোটটা দিয়ে 2 দ্বারা, 5 2 10, 15 15ই থাকলো, 10 2 20, 25 আছে, 25ই থাকলো। আবার 5 দ্বারা যায়, 5 1 5, 3 5 15, 5 2 10, 5 5 25, এই জায়গায় ভুলটা হয়েছিল। তাহলে 5 2 3 5 2, তাহলে 5 2 10, 3 10 30,
5 30-এ 150, 150 দুগুণ 300, তার মানে 300 সেকেন্ড হচ্ছে। তো যেহেতু 300 সেকেন্ড নেই, মিনিটে রয়েছে অ্যান্সারগুলো, তার মানে সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট হয়ে যাবে, 0 0 ক্রস 5 6 30 5, তার মানে 5 মিনিট। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে উত্তরটা কোথায় রয়েছে? ঘ নম্বরে রয়েছে। তো মোটামুটি অনেকগুলো অঙ্ক করানো হয়েছে। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার কাছে অনলাইনে যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।